দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল 24 চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। একাধিক নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজভবনের বাইরে ধর্নায় কবে বসবেন শুভেন্দু অধিকারী? রাজভবনের বাইরেই ধর্না কর্মসূচি করতে পারবেন শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে। এদিন বুধবার বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশ দিয়েছেন। আগামী 14 জুলাই এই কর্মসূচি করতে পারবেন শুভেন্দু অধিকারী। কলকাতার রাজভবনের বাইরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবস্থান বিক্ষোভ করবেন। সেই বিক্ষোভের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। এরপর আদালত দ্বারস্থ হন রাজ্যের বিরোধী দলনেতা তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজভবনের বাইরে ধর্ণা কর্মসূচি করতে পারেন, সেক্ষেত্রে পুলিশ কোনো বাধা দেয় না, তাহলে তার ক্ষেত্রে অনুমতি পাওয়া যাবে না কেন? এই প্রশ্ন তোলা হয় আদালতে। একাধিক দিন শুনানি চলে এই মামলার। রাজ্য সরকার শেষ পর্যন্ত জানায় রাজভবনের বাইরে শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে তাদের আপত্তি নেই। এরপর দিনক্ষণ নির্ধারণ নিয়ে টানাপোড়েন চলে। গত রবিবার শুভেন্দু অধিকারী ধর্ণা কর্মসূচি করতে পারেন, এই কথা রাজ্যের তরফে জানানো হয়, কিন্তু অন্য কর্মসূচি সেদিন রেখেছিলেন শুভেন্দু। আগামী 14 জুলাই রাজভবনের সামনে অবস্থানে বসতে পারবেন শুভেন্দু, নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। তবে একাধিক নির্দেশ এর সঙ্গে দেওয়া হয়েছে। ওই দিন শান্তিপূর্ণভাবে অবস্থান করতে হবে নির্দেশ বিচারপতির। বিজেপির কোনো নেতাকর্মী আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে যেতে পারবেন না। সর্বাধিক 300 লোক নিয়ে অবস্থানে বসতে পারবেন শুভেন্দু। এইসব নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে শুভেন্দু অধিকারীকে। মুখ্যমন্ত্রী নিজে মহিলা, তাই অসুবিধা বুঝেছেন। মানহানি মামলা নিয়ে মন্তব্য মমতার আইনজীবীর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মানহানি মামলা করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। বুধবার ছিল এই মামলার প্রথম শুনানি। এরপরই মুখ্যমন্ত্রীর আইনজীবী সঞ্জয় বসু বিবৃতিতে জানান, মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা, সেই জন্য তিনি মহিলাদের অসুবিধার কথা ভালো বুঝতে পারবেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর আইনজীবী আরও জানিয়েছেন, এদিন দুপুর পর্যন্ত মামলা সংক্রান্ত কোনো কাগজ হাতে আসেনি। এই মামলা আসলে রাজ্যপালের রাজনৈতিক বিষয় চরিতার্থ করা। বলা বাহুল্য, মাত্র কয়েক মাস আগে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন। তা নিয়ে ফের শুরু হয়েছিল রাজ্য এবং রাজভবন সংঘাত। উল্লেখ্য, গত 27 জুন নবান্নের সভাঘর থেকে 2 বিধানসভা কেন্দ্রে জয়ী বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেনের শপথ নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তিনি বলেছিলেন, রাজভবনের যা কীর্তি তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছেন। আমার কাছে অভিযোগ এসেছে। আর মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরেই মামলা করেছেন রাজ্যপাল। বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে বুধবার সেই মামলার শুনানি হয়। 4 জুলাই হবে এই মামলার পরবর্তী শুনানি। নন্দীগ্রামে বিজেপি কর্মীদের বিরুদ্ধে দায়ের 47টি মামলায় বিরাট নির্দেশ। হাইকোর্টে এক রায়ে তোলপাড়। লোকসভা নির্বাচনের আগে পরে এবং ভোট চলাকালীন নন্দীগ্রাম থানায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে 47টি অভিযোগ করা হয়েছিল। এর ভিত্তিতে পরবর্তীতে এফআইআর করে পুলিশ। যদিও পদ্ম শিবিরের তরফ থেকে দাবি করা হয় তাদের মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে। এই জল গড়ায় কলকাতা হাইকোর্ট অবধি। এবার এই নিয়েই বড় নির্দেশ দিল উচ্চ আদালত। নন্দীগ্রাম থানায় দায়ের হওয়া 47টি এফআইআরের প্রেক্ষিতে বিজেপি শিবিরের তরফ থেকে দাবি করা হয় তাদের দলের কর্মীদের মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে। নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোজা হাইকোর্টে দ্বারস্থ হন। মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি ছিল। এবার তাতেই বিরাট নির্দেশ উচ্চ আদালতে। বিজেপি কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া 47টি এফআইআরের উপর আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। জাস্টিস সিনহার নির্দেশ, আগামী 3 সপ্তাহ পদ্ম শিবিরের ওই কর্মীদের বিরুদ্ধে পুলিশ কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। এদিন এই মামলার শুনানি চলাকালীন হাইকোর্টের পর্যবেক্ষণ, নন্দীগ্রাম থানায় যে 47টি এফআইআর দায়ের করা হয়েছে তাতে বিজেপি কর্মীদের বিরুদ্ধে মোটামুটি একই অভিযোগ আনা হয়েছে। সেই কারণেই ওই এফআইআরগুলির সারবত্তা রয়েছে কিনা সেটা খতিয়ে দেখার দরকার রয়েছে। আদৌ 47টি এফআইআর করার কোনো প্রয়োজন ছিল কিনা সেটা তদন্ত সাপেক্ষ বিষয়। সেই কারণেই আপাতত আগামী 3 সপ্তাহের জন্য ওই এফআইআরগুলির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে উচ্চ আদালত। উল্লেখ্য, এর আগে গত 26 জুন ওই মামলার শুনানিতেও বিচারপতি সিনহা বলেছিলেন, ওই 47টি এফআইআরের প্রেক্ষিতে পুলিশ কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না। একই সঙ্গে রাজ্যের কাছে তদন্তের অগ্রগতির রিপোর্টও চেয়েছিল হাইকোর্ট। মঙ্গলবার ফের জাস্টিস সিনহার এজলাসে এই মামলাটি উঠেছিল। এদিনের শুনানিতে অন্তর্বর্তী
স্থগিতাদেশের নির্দেশ দেন তিনি। 21শে জুলাইয়ের প্রস্তুতি শুরু করলো তৃণমূল। এবারের সমাবেশ কেন গুরুত্বপূর্ণ? 21শে জুলাইয়ের প্রস্তুতি শুরু করে দিল রাজ্যের শাসক দল তৃণমূল। এদিন ধর্মতলায় মঞ্চ তৈরির কাজ সহ সমাবেশের বিভিন্ন প্রস্তুতি খতিয়ে দেখতে ভিক্টোরিয়া হাউসের সামনে হাজির ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী সহ একাধিক নেতা, ছিলেন কলকাতা পুলিশের আধিকারিকরাও। অন্যান্য বারের মতোই এবারও মঞ্চ হবে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে। পাশাপাশি দুটি মঞ্চ হবে, মূল মঞ্চ ছাড়াও পাশে একটা ছোট মঞ্চ থাকবে। এছাড়া সংবাদ মাধ্যমের জন্য আলাদা মঞ্চ থাকবে। লোকসভা নির্বাচনে এবার ভালোই সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস। 42টি আসনে প্রার্থী দিয়ে 29টি আসনে জয় পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, বিরোধী হিসেবে লোকসভায় গুরুত্ব বেড়েছে ইন্ডিয়া জোটের। সেই আবহে এবারের 21শে জুলাইয়ের মঞ্চ তৃণমূলের কাছে বেশ তাৎপর্যপূর্ণ। এবারের 21শে জুলাই সমাবেশ তৃণমূল কংগ্রেসের কাছে রাজনৈতিকভাবেও ভীষণ গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, লোকসভা ভোটে বিপুল সাফল্যের পরে এই সমাবেশ তাদের কাছে স্পেশাল। আবার এবছরের মঞ্চ থেকেই 2026-এর বার্তা দেবেন মমতা অভিষেক। সূত্রের খবর, শীঘ্রই খুঁটি পুজো করে মঞ্চ তৈরির কাজ শুরু হয়ে যাবে। কারচুপির দিন শেষ, পঞ্চায়েত ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে চরম পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। দুর্নীতি কাটায় একাধিকবার বিদ্ধ হতে হয়েছে রাজ্যের শাসক দলকে। বিরোধী দলগুলি প্রায়ই এই নিয়ে সরব হয়, তবে এবার দুর্নীতি রুখতে বিরাট পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। পঞ্চায়েত ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে বড় সিদ্ধান্ত নেওয়া হলো। কয়েকদিন আগেই শোনা গিয়েছিল এবার পঞ্চায়েতের ক্ষেত্রেও বদলি নীতি চালু হতে চলেছে। একটি জায়গায় একটি নির্দিষ্ট সময় অবধি কাজ করার পর এবার পঞ্চায়েত স্তরের কর্মীদেরও বদলি হতে পারে। এবার এই নিয়ে মুখ খুললেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি জানান, সব দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্চায়েত মন্ত্রী বলেন, এক জায়গায় দীর্ঘদিন থাকলে নানান সমস্যা তৈরি হতে পারে, তাই নির্দিষ্ট সময় অন্তর বদলি হওয়াটা কাম্য। সব দিক বিবেচনা করে ও মন্ত্রিসভার সম্মতি নিয়ে এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। দপ্তর সূত্রে জানা যাচ্ছে, সরকারি নীতি অনুযায়ী কোনো কর্মীর এক পদে কাজের মেয়াদ 3 বছরের অধিক হয়ে গেলে তাকে বদলি করাই নিয়ম। তবে পঞ্চায়েত স্তরে সেই নিয়ম পুরোপুরিভাবে মানা হতো না। তবে এবার থেকে সেখানেও এই নিয়ম মানতে হবে। এক পদে 3 বছর হয়ে গেলেই এবার পঞ্চায়েত স্তরের কর্মীদেরও বদলি করা হবে। অর্থাৎ এক্ষেত্রেও এবার বদলি নীতি চালু করতে চলেছে রাজ্য সরকার। উল্লেখ্য, লোকসভা নির্বাচন পর্ব সম্পূর্ণ হওয়ার পর থেকে নানান বিষয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতি ইস্যু থেকে জনপরিষেবা একাধিক বিষয়ে উষ্ম প্রকাশ করেছেন তিনি। বহু আধিকারিক তার রোষের মুখে পড়েছেন। আর তারপরেই সামনে এলো পঞ্চায়েত ব্যবস্থায় বদলি নীতি চালুর খবর। পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা যাচ্ছে, এখনও অবধি যা সিদ্ধান্ত তাতে পঞ্চায়েত স্তরের কিছু কর্মী কোনো একটি নির্দিষ্ট জেলার মধ্যে বদলি হবেন। কয়েকজন কর্মীকে জেলার বাইরেও বদলি করা হবে। তবে সমস্যা দেখা দেয় ইঞ্জিনিয়ারদের নিয়ে, কারণ কিছু ক্ষেত্রে একটি জেলা অথবা পঞ্চায়েতে একটিমাত্র পদ থাকায় তাদের বদলির কোনো প্রশ্ন ওঠে না। তবে এবার দপ্তর সূত্রে জানা যাচ্ছে, নয়া ব্যবস্থায় ইঞ্জিনিয়ারদেরও বদলি হবে। এই ব্যবস্থায় কাজের প্রকৃতির সঙ্গে তাদের প্রমোশনের সুযোগ বাড়বে বলে খবর।